কি ব্যাপার দাদা, প্রায় আধ ঘন্টা ধরে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এগোচ্ছেই তো না। কি সমস্যা বলুন তো? পিছন থেকে কি ধাক্কা দিতে হবে নাকি? সেটাই তো মনে হচ্ছে, ধাক্কা না দেওয়া ছাড়া এই ট্রেন আর এগোবে না। কি জ্বালায় যে জ্বলছি রে দাদা, প্রতিদিনই এই এক ঝামেলা। তেলের অবস্থা খুব খারাপ বুঝলেন। একটা দিনও ট্রেন যদি সময় মতো চলে, সময় মতো বাড়ি থেকে বেরোচ্ছি অফিস যাব বলে, কিন্তু ট্রেন লেট থাকার কারণে প্রতিদিনই অফিসে ঢুকতে দেরি হয়ে যাচ্ছে। ব্যাস, তারপর আর কি, অফিসে যাই আর প্রতিদিনের লেট ফাইন খাই। কি আর বলবো দাদা, এই যে যারা, কে বুঝবে? হ্যাঁ, এই সমস্যা সবারই। অফিসের বস তো আর আমাদের কথা শুনবে না, আমাদের সাধারণ মানুষের জীবন কেই বা বুঝবে। দেবীপুরে আমার দিদির বাড়ি। প্রায় বছর খানেক হলো ওদের বাড়িতে যাওয়া হয় না। দিদি জামাইবাবু বারবার ফোন করে ওদের বাড়িতে বেড়াতে যাবার জন্য বলছে, কিন্তু কাজের চাপে সময় হয়ে ওঠে না। অফিসের বসকে অনেক বলে কয়ে দুটো ছুটি ম্যানেজ করলাম। দিদিদের গ্রামে এক কালী পুজো আছে আগামীকাল। বেশ ধুমধাম করে পুজো হয় সেখানে। আশেপাশের গ্রাম থেকে লোকজন এসে বেশ জমজমাট হয়ে ওঠে জায়গাটা। সেই পুজো উপলক্ষেই দিদির বাড়ি বেড়াতে যাচ্ছি। আর মাত্র একটা স্টেশন পরেই দেবীপুর। কিন্তু হঠাৎ এখানে এসে ট্রেনটাকে থামিয়ে দিল। বেশ বিরক্ত লাগছে ট্রেনে বসে থাকতে। হয়েছে হয়েছে, সবুজ সিগন্যাল হয়েছে, এইবারে ছাড়বে। দিদির বাড়িটা দেবীপুর স্টেশনের খুব কাছে, একেবারে হাঁটা পথ। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেখানে। দিদি, এই দিদি, দিদি। কি দা সঞ্জয়, আইয়া পড়ছো? কতদিন পর আইলা বলো তো? হ্যাঁ মাসিমা, প্রায় বছর খানেক হলো। কাজকর্মের চাপে বেরোতেই পারি না। তা আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। আসো আসো, ভিতরে আসো। বৌমা, ও বৌমা, তোমার ভাই আইছে তো, তাড়াতাড়ি আসো। ও মা, সঞ্জয় এসে পড়েছিস? আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ হ্যাঁ, যাও ভিতরে যাও, হাত মুখ ধুইয়া কিছু খাইয়া নাও। সে কোন সময় বাড়ি থেকে বাইরে এসো? হ্যাঁ যাচ্ছি। তবে মাসিমা, আপনার হাতের মুড়ি ঘন্টটা কিন্তু অবশ্যই খাবেন। আচ্ছা আচ্ছা, খাওয়াবানে খাওয়াবানে। মাসিমা মানে দিদির শাশুড়ি মা বেশ ভালো মানুষ। ওনার হাতের মাছের মাথা দিয়ে মুগের ডালের মুড়িঘণ্ট বেশ ভালো লাগে আমার। এখানে আমি যতবার আসি ততবারই খাই। আমার দিদির বাড়ি আসার মূল আকর্ষণ হলো এই রেল লাইন। ঘরের জানালা দিয়ে বা ছাদের ওপর দাঁড়িয়ে ট্রেন যাচ্ছে দেখতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ট্রেন লাইনের ওপর দিয়ে যখন হাঁটি আমার তো বেশ মজা লাগে। যদিও এটা করা উচিত না, যে কোনো সময় বিপদ ঘটতে পারে, তাও খেলার ছলে দু একবার রেল লাইনের উপর হেঁটেছিলাম আর কি।
আরে দিদি, নতুন এসি, ফ্রিজ, ফ্যান, কি ব্যাপার রে? ওই তোর জামাইবাবু প্রমোশন পেয়েছে তাই কিনেছে। তুই আয়, খেয়ে যা। কি রে দিদি, জামাইবাবু দুপুরে বাড়ি আসবে না? না রে, তোর জামাইবাবু একটু দূরে গেছে, ফিরতে ফিরতে রাত 9টা বাজবে। তুই খেয়ে নে, আর কিছু লাগলে কিন্তু অবশ্যই বলবি। দুপুর বেলা খাবার খেয়ে বেশ জমিয়ে একটা ঘুম দিলাম। না ঘুমিয়ে কি বা করতাম? কাজকর্ম তো কিছু নেই এখানে আমার। বাড়িতে মানুষ বলতে শুধু দিদি আর তার শাশুড়ি মা। জামাইবাবু বাড়িতে থাকলে না হয় অন্যরকম, তার সাথে আড্ডাই আর কি করে কিছুটা সময় কাটিয়ে দিতাম। এক ঘুমেই একেবারে বিকেল। সন্ধেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, আমার কিছু জিনিস কেনাকাটা করার ছিল। গ্রামের বাজারে গিয়ে সেই সব জিনিস কেনাকাটা করতে করতেই রাত হয়ে যায়। রাত্রে জামাইবাবুর সাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করলাম। কিছুটা গল্প গুজব করে তারপর যে যার ঘরে চলে গেলাম। অনেক রাত পর্যন্ত বিছানায় এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। কি করেই বা ঘুম আসবে? দুপুরে প্রায় 2 ঘন্টা ঘুমিয়েছি, এখন এত সহজে তো ঘুম আসবেও না। ঘড়ির কাঁটায় যখন ওই 1টা কি 1:30 বাজে, আমার বিরক্তি লাগছিল। কতক্ষণই বা এইভাবে শুয়ে থাকবো? আমি উঠে জানালার সামনে গিয়ে দাঁড়াই, রেল লাইনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। খুব ভালো হাওয়া আসছিল সেখান থেকে। শীতল হাওয়ায় প্রাণটা যেন জড়িয়ে যাচ্ছিল আমার। রেল লাইনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হচ্ছিল রেল লাইনের উপরে কেউ একজন বসে আছে। বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখছি আমি তাকে। এখানে কি সত্যি সত্যি কোনো মানুষ বসে আছে? থাকাটা অস্বাভাবিক নয়, আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে, সেখানকারই কেউ একজন হয়তো রেল লাইনে এসে বসেছে। হয়তো আমার মতোই তারও রাত্রে ঘুম আসছে না। লাইনের উপর একজন লোককে দেখতে পেয়ে আমার মনে একটু সাহস হলো। ভাবলাম, ঘুম যখন আসছেই না তখন আর ঘরে বসে থাকা কেন, যাই ওই রেল লাইনের উপরে যে একটু হাঁটা চলা করি, বা ওই লোকটার সাথে একটু কথা বলি। আমি ঘরের বাইরে বেরোলাম এবং রেল লাইনের পাড়ে যেয়ে ওই লোকটির পাশে যেয়ে বসলাম।
লোকটা একটা গামছা গায়ে জড়ানো, মাথাটাকেও সম্পূর্ণরূপে ঢাকা। শীতকালে সবাই চাদর যেমন করে ঢাকে আর কি। কি দাদা, এখানেই বাড়ি নাকি? ও আচ্ছা, তাই এত রাত্রে এখানে বসেছেন? ঘরে ঘুম আসছিল না বুঝি? হ্যাঁ আমার ওই সামনের বাড়ি, মানে ওই বাড়িতে বেড়াতে এসছি আর কি। একদম ঘুম আসছিল না, জানালা দিয়ে দেখলাম আপনি এখানে বসে আছেন, তাই ভাবলাম আপনার সাথে একটু আলাপ করে সময় কাটিয়ে দিই। এখানে আসার পর থেকে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, লোকটা আমার সাথে একটাও কথা বলছে না। আমি যাই জিজ্ঞাসা করছি বা কথা বলছি, সে শুধু হ্যাঁ বা হুতে জবাব দিচ্ছে। আর একটা বিষয় বেশ সন্দেহজনক, লোকটার গায়ে কেমন যেন একটা গন্ধ। এই গন্ধটা আমার পরিচিত নয়, অদ্ভুত ধরনের এক গন্ধ, যে গন্ধটা নাকে আসতেই আমার সারা শরীর কেমন যেন অবশ হয়ে আসছিল। শরীরে তেমন একটা জোর নেই আমার, চুপ করে বসে আছি আর লোকটির দিকে বারবার তাকাচ্ছি। আমার মনে হচ্ছে লোকটা কিসের জন্য যেন অপেক্ষা করছে, বারবার শুধু লাইনের দিকে তাকাচ্ছে। সময় যখন রাত 2টো কি 2:30 হবে, দূর থেকে ট্রেনের হর্নের শব্দ ভেসে আসছে। ট্রেন আসবে এক্ষুনি, এটা নিশ্চিত হতেই লোকটা উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়েই লোকটা কেমন যেন উতলা হয়ে উঠল, ছটফট করতে লাগলো। এটা দেখে আমি উঠে দাঁড়ালাম, তাকে জিজ্ঞাসা করলাম কোনো সমস্যা? সে কোনো সাড়াই দিল না। ট্রেনটা কাছাকাছি আসতেই সে ট্রেনের দিকে দৌড়তে শুরু করলো। মনে হচ্ছে লোকটা আত্মহত্যা করতে যাচ্ছে। লোকটাকে বাঁচাতে হবে, এইভাবে চোখের সামনে কাউকে মরতে দেওয়া যায় না। আমিও তার পিছন পিছন ছুটতে লাগলাম। দাঁড়ান, এই যে দাঁড়ান, যাবেন না, এই যে শুনুন, দাঁড়ান, যাবেন না। ট্রেনটা আরো কাছে আসতেই লোকটা ঝাঁপ দিল ট্রেনের সামনে। সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর আর্তনাদ, একটা প্রাণ ফাটা চিৎকার। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গেল লোকটা। ব্যাস, সব শেষ। ট্রেনটা চলে যেতেই আমি দৌড়ে গেলাম সেখানে যেখানে লোকটা ছিটকে পড়েছে। কাছে গিয়ে দেখার চেষ্টা করলাম লোকটা তখনও বেঁচে আছে না মারা গেছে। এতক্ষণে আমি বুঝতে পারলাম ওটা কোনো মানুষ ছিল না, এটা একটা ভূত। এতক্ষণ আমি যার সাথে মানুষ ভেবে কথা বলছিলাম সে আসলে একটা অশরীরী।
ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করেছে। ওই ভূতের বিকট হাসি আমি আর সহ্য করতে পারছি না। পড়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। সঞ্জয়, এ সঞ্জয়, সঞ্জয়! আমার যখন জ্ঞান ফেরে দেখতে পাই ঘরের বিছানার ওপর শুয়ে আছি। আমার দিদি আমাকে জলে ছিটে দিচ্ছে আর ডাকছে, সঙ্গে জামাইবাবু এবং মাসিমাও দাঁড়িয়ে। দিদি আমায় বলছে, কি রে সঞ্জয়, তুই বাইরে কেন গিয়েছিলি? ভাগ্যিস তোর জামাইবাবু জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, তুই দৌড়তে দৌড়তে পড়ে গেলি। সঙ্গে সঙ্গে তোর জামাইবাবু যেয়ে তোকে তুলে নিয়ে আসে, না হলে যে কি হতো আজকে। সব সময় লাইন দিয়ে ট্রেন চলাচল করে। আমি আর কাউকে কিচ্ছু বললাম না। কিছু বলবার মতো অবস্থাতেও আমি ছিলাম না তখন। গায়ে প্রচণ্ড জ্বর, শরীর ভীষণ দুর্বল লাগছিল। আমি আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সেদিন সারা রাত দিদি আমার সেবা যত্ন করেছিল। সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তার 2 দিন পর আমার জ্বর কমেছিল। প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেই রাত্রে। পরে অবশ্য দিদিকে সব ঘটনা বলেছিলাম এবং দিদি সেই কথা মেনেও নিয়েছিল। এইরকম ঘটনা নাকি সেই গ্রামে অনেকের সাথেই ঘটেছে। নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গত সপ্তাহের গল্পে যারা যারা কমেন্ট করেছিলেন সেই কমেন্ট থেকে 10 জনের নাম আমি এই মুহূর্তে বাছাই করে বলছি। সেই 10 জন হলেন পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ চক্রবর্তী, হলদিবাড়ি থেকে ভবতোষ বিশ্বাস, বাংলাদেশ থেকে অভি কুমার জয়, নিউ ব্যারাকপুর থেকে কৃষাণু বর, বাঁকুড়া থেকে রাধারানী দাস, বালি হাওড়া থেকে রাখি ভট্টাচার্য, বলাগড় থেকে প্রীতি দাস, বাংলাদেশ থেকে প্রীতি ও পৃথিবী, কালনা থেকে সুলেখা দাস, নদিয়া থেকে শ্রীতমা মুখার্জি। এছাড়াও যে সকল দর্শক বন্ধু আছেন যারা যারা কমেন্ট করেছেন এবং আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন।